ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগে ডিসাইড করবে কে আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল আসল তৃণমূল না ঋতব্রত ব্যানার্জি তৃণমূল আসল তৃণমূল। আইনের যা হয়ে আছে এরা কিন্তু খুব ভালো জায়গা নেই। কালকে যখন নোটিশটা ইস্যু হচ্ছে বিকেল 5টার মধ্যে স্পিকার 20টা এমপিকে নোটিশ করেছে। যদি সঠিকভাবে সুপ্রিম কোর্ট বিচার করে এদের সংসদের সদস্য পদ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্যারাগ্রাফ 4 কিন্তু পরিষ্কার বলছে না দি লেজিসলেচার পার্টি 2/3 যেতে হবে, এর আগে ছিল 1/3, কিন্তু 2/3 এর সাথে আরেকটা কন্ডিশন আছে, দ্য প্যারেন্ট পার্টি মাস্ট মার্জ। প্যারেন্ট পার্টি মানে টিএমসি দলটাকে, মাদার পার্টিটাকে মার্জ করতে হবে, তা না হলে ইট উইল বি ভায়োলেটিভ অফ প্যারাগ্রাফ 4 of the 10th schedule. It has to be the parent party along with 2/3. তো এনসিপিআই তে গেল কি বিজেপি তে গেল কি অন্য কোনো দলে গেল সেটা কিছু যায় আসে না। তো দ্যাট ক্যান বি চ্যালেঞ্জ বিফোর এ কোর্ট অফ ল, যেটা আগে ছিল না। প্যারাগ্রাফ 7 অফ দি 10th শিডিউলে ক্ষমতা দেওয়া ছিল স্পিকারকে, এবং সেই ক্ষমতাতে স্পিকার যে অর্ডারটা দেবে দ্যাট ইজ ফাইনাল, দ্যাট ক্যানট বি চ্যালেঞ্জড। এভরিথিং ডিপেন্ডস, সবটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টে কোন দিকে ঘোরে ব্যাপারটা, আর স্পিকারকে ডিসিশন নেয়। দেখুন স্পিকারকেও তো বড় বড় মাথারা, ভারতবর্ষের লিগ্যাল লিমিনারি যারা আছে তারা অ্যাডভাইস দেবে। এরা কিন্তু একটা বাজে জায়গায় পড়ে গেছে, ট্যাপ বলবো না আমি, একটা বাজে জায়গায় পড়ে গেছে আইনের ক্ষেত্রে। বিধানসভাটা অন্য ব্যাপার, ওটা বললে হবে না। বিধানসভার ব্যাপারটা শুনুন, বিধানসভায় কিন্তু ঋতব্রত ব্যানার্জিরা তারা কিন্তু দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে জয়েন করেনি, তারা বলছে আমরা আসল তৃণমূল, and that is pending before the ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগে ডিসিশন নিক কে আসল তৃণমূল, কে সিম্বল পাবে, তারপরে তো কল্যাণ ব্যানার্জি কি করবে না করবে সে ঠিক করবে। দিস ইজ নট দি টাইম। এদের সাথে ঋতব্রত ব্যানার্জিদের গোলালে চলবে না, এটা একদম এটার সাথে কোনো সম্পর্কই নেই। আগে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগে ডিসাইড করবে কে আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল আসল তৃণমূল না ঋতব্রত ব্যানার্জি তৃণমূল আসল তৃণমূল। নিতেই হবে, একটা অ্যাপ্লিকেশনের ওপর তো ইনডেফিনিট বসে থাকতে পারে না, তাহলে এক পক্ষ কোর্টে চলে যাবে, এক পক্ষ কোর্টে চলে যাবে, বলে যে ডিরেকশন দাও ইসিআই কে। তো সুতরাং ইটস এ সেপারেট ইস্যু অল টুগেদার। ওরা কিন্তু অন্য দলে যোগ দেয়নি, ওরা কিন্তু বলেনি যে আমরা গিয়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দিলাম, অথবা এরা বলবে না যে আমরা গিয়ে সিপিএম এ যোগ দিলাম, একথা তো বলছে না এরা। এদের দাবি হচ্ছে আমরাই আসল তৃণমূল। এগুলো বলতে হয়, একটু এটা মিডিয়ার সামনে বলতে হয়, বাজার গরম করতে হয়। আপনি জানেন তো কল্যাণ ব্যানার্জিকে? ভালো আইনজীবী উনি, অত্যন্ত দক্ষ আইনজীবী। রসিকতা স্বরে বললেন না, ইজ এ সিনিয়র লয়ার, ডেজিগনেটেড সিনিয়র লয়ার, বহুদিনের ডেজিগনেটেড সিনিয়র লয়ার, এবং সুপ্রিম কোর্টে যথেষ্ট দক্ষতার সাথে উনি আইনের পেশাটা করছেন, এবং কলকাতা হাইকোর্টে ওনার যথেষ্ট সুনাম আছে। ওসব বলতে হয়, বললাম যে হাওয়া গরম করতে হয়, মাঝে মধ্যে বাজার গরম করতে হয়, যেহেতু অনেকেই অনেক কথা বলে, কিন্তু কল্যাণ ব্যানার্জির দক্ষতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। আইনের যা হয়ে আছে এরা কিন্তু খুব ভালো জায়গা নেই। ভারতবর্ষের রিসেন্ট সুপ্রিম কোর্টে যেসব জাজমেন্ট হয়েছে এবং যেসব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর আগে হয়েছে, তার ভিত্তিতে আমি বলছি, একটাই কথা বলতে পারি, এক কথায় বলতে পারি যে এই ম্যাটারটার যদি সঠিকভাবে সুপ্রিম কোর্ট বিচার করে এদের সংসদের সদস্য পদ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এদের সংসদের সদস্য পদ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার কেন, আমি একটা করে ঘটনা বলবো। দেখুন, আপনাকে একটু পেছন দিকে যেতে হবে, যে অ্যান্টি ডিফেকশন লটা আপনাকে বুঝতে হবে।
এটা আমাদের সংবিধানের 10ম তফসিলিতে আছে, 10th শিডিউল অফ দি কনস্টিটিউশন। এবারে 10th শিডিউল অফ দি কনস্টিটিউশনে এই 10th শিডিউলটা itself was challenged in 1992। 1992 সালে এটা চ্যালেঞ্জ হয়েছিল। কি হতো, হোলোহান বলে একটা মামলা হয়েছিল, নাগাল্যান্ডের একজন মামলা করেছিল, এবং সেই 10ম তফসিলি যেটা সংশোধন হয়ে যেটা 1985 সালে হয়েছিল 10th শিডিউলটা, উনি চ্যালেঞ্জ করেছিলেন দ্যাট দিস 10th শিডিউল ইজ আল্ট্রা ভায়াস দি কনস্টিটিউশন। আচ্ছা, কিন্তু সুপ্রিম কোর্ট বলে না, একদম ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন আইনের জন্য এটা। কিন্তু এটাতে স্পিকারকে পাওয়ার দেওয়া ছিল, এবং স্পিকারের পাওয়ারটাকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার ছিল না। কোন কোর্টে স্পিকারের যে পাওয়ার, স্পিকারের যে অথরিটি, 10th শিডিউলে কিন্তু পুরো অথরিটিটা কিন্তু অন দি স্পিকার। সে বিধানসভার স্পিকার হোক বা লোকসভার স্পিকার হোক বা রাজ্যসভার চেয়ারম্যান হোক, so far as অ্যান্টি ডিফেকশন ইজ কনসার্নড, সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে। যে একটি সদস্য সে দলীয় নির্দেশ অমান্য করেছে কিনা বা অন্য কিছু করেছে কিনা বা দল চেঞ্জ করেছে কিনা, এবং তার সদস্যপদ খারিজ হওয়া যায় কি না যায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি দি অথরিটি অফ দ্য স্পিকার। কিন্তু তার সাথে একটা ছিল 10th শিডিউলে যে ইট ক্যানট বি চ্যালেঞ্জ বিফোর এ কোর্ট অফ ল। কোনো কোর্টে এটা চ্যালেঞ্জ করা যাবে না। সুপ্রিম কোর্ট সেই অংশটা স্ট্রাক ডাউন করে দিল এই 1992 সালে। সেটা হচ্ছে প্যারাগ্রাফ 7 অফ দি 10th শিডিউল। আর প্যারাগ্রাফ 6-এ স্পিকারের যে অথরিটি টু অ্যাডজুডিকেট, একটা বিচার করা এবং বিচার করে বলে দেওয়া যে হ্যাঁ এর সদস্যপদ আমি খারিজ করলাম বা না এর সদস্যপদ আমি খারিজ করলাম না, স্পিকার সেই অ্যাডজুডিকেশন প্রসেসটা প্যারাগ্রাফ 6 অফ দি 10th শিডিউল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল ওই মামলাতে দ্যাট ইট ক্যান বি চ্যালেঞ্জড। কিন্তু এক্সেপশন হচ্ছে স্পিকার 10th শিডিউলের প্যারাগ্রাফ 6-এ যখন একটা সদস্য পদের ব্যাপারে, একটা সদস্যের ব্যাপারে ডিসিশন নেয় রিগার্ডিং অ্যান্টি ডিফেকশন, সেক্ষেত্রে ইট ক্যান বি চ্যালেঞ্জড। তখন স্পিকার হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ কোয়াসি জুডিশিয়াল অথরিটি, এবং তার অর্ডার সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দ্যাট ক্যান বি চ্যালেঞ্জ বিফোর এ কোর্ট অফ ল, আইদার হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 10th শিডিউলে কোনো টাইম লাইন ফিক্স নেই। কালকে যখন নোটিশটা ইস্যু হয়েছে, বিকেল 5টার মধ্যে স্পিকার এই 20টা এমপিকে নোটিশ করেছে। এতদিন কিন্তু বসছিল স্পিকার, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল স্পিকার এতদিন। সুপ্রিম কোর্ট যে নোটিশটা দিয়েছে, সাথে সাথে কিন্তু 5টার সময় নোটিশ ইস্যু করে দিয়েছে। এদের মনে হয় 2 মাস হয়েছে, আরো 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 1 মাসের মতো টাইম আছে। এবার স্পিকার পরের ডেটের হিয়ারিং এ সুপ্রিম কোর্টকে দেখিয়ে দেবে যে আমি কিন্তু অলরেডি নোটিশ ইস্যু করে দিয়েছি, সো আমাকে টাইম দেওয়া হোক 3 মাসটা মধ্যে অ্যাকশন নেওয়ার জন্য। তাদের এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী প্যারাগ্রাফ 6 অফ দি 10th শিডিউল অনুযায়ী স্পিকার ইজ অলরেডি প্রসিডিং, যে তাদের এটা সদস্যপদ খারিজ হবে কি হবে না সেই ডিসিশনটা স্পিকার নেওয়ার জন্য নোটিশ ইস্যু করেছে এবং হিয়ারিং দেওয়ার জন্য ওদেরকে। এবারে তখন দেখবেন যে নেক্সট ডেটে মামলা হবে না, মামলাটা অ্যাডজন্ট হয়ে যাবে, এবং স্পিকারকে টাইম দেওয়া হবে টু কমপ্লিট দি প্রসেস উইদিন দি টাইম লিমিট, উইদিন 3 মান্থস। সুপ্রিম কোর্ট বেঁধে দেবে একদম এটা হবে। অর্ডারটা কি হবে আমি বলে দিচ্ছি, এটাই হবে। কারণ 3 মাসের সময়টা তো দেবে স্পিকারকে। ধরুন 2 মাস হয়েছে কি 1.5 মাস হয়েছে, এদের এগেনস্টে ইয়ে হয়েছে, কমপ্লেন ফাইল করেছে। এবার স্পিকার ওই কমপ্লেনটা নিয়ে বসে আছে, তো স্পিকারকে তো টাইম দিতে হবে 3 মাস। এই বাকি রিমেনিং 1 মাস কি 1.5 মাস
আইদার তাদেরকে বলবে যে না তোমাদের সদস্যপদ খারিজ, অথবা তোমাদের সদস্যপদ রইল, একটা না একটা কিছু ডিসিশন তাকে দিতেই হবে। তো সেই টাইমটা সুপ্রিম কোর্ট দিয়ে দেবে, মানে কাভারিং দ্যাট 3 months পিরিয়ড ফ্রম দি ডেট অফ রিসিভিং দি কমপ্লেন। যবে থেকে কমপ্লেন পেয়েছে তবে থেকে 3 মাস, মানে ধরুন আরো 4 সপ্তাহ কি 6 সপ্তাহ টাইম দিয়ে দেবে। 1 মাসের কাছে। এটা হবে নেক্সট ডেটে। কিন্তু এর পরে যেটা হবে, তারপরে যেটা হবে, দেখুন 10 শিডিউলের প্যারাগ্রাফ 4 কি বলছে। প্যারাগ্রাফ 4-এ কিন্তু পরিষ্কার বলছে that the legislature party 2/3 যেতে হবে। এর আগে ছিল 1/3, এর আগে ছিল 1/3, কিন্তু 2003 সালে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1/3টা কিন্তু সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে এটাকে 2/3 করে দেওয়া হলো। কিন্তু 2/3 এর সাথে আরেকটা কন্ডিশন আছে, that the parent party must merge, the party must merge এবং 2/3 must merge। সুতরাং খালি বিধায়করা বা খালি সাংসদরা 2/3 হলেও হবে না, তার সাথে পেরেন্ট পার্টি মানে টিএমসি দলটাকে, মাদার পার্টিটাকে মার্জ করতে হবে। তা না হলে ইট উইল বি ভায়োলেটিভ অফ প্যারাগ্রাফ 4 অফ দি 10 শিডিউল। এখানে যেমনি স্পিকার ডিসিশন দেয়নি, কিন্তু স্পিকার কেন ডিসিশন দিচ্ছে না বা কেন হিয়ারিং করছে না, ডিলে নিয়ে করেছে। এখন একটা টাইম বাউন্ড শিডিউল করে দেবে যে তোমায় করতেই হবে। তারা এখনো খাতায় কলমে টিএমসি, খাতায় কলমে লোকসভার রেকর্ডে কিন্তু এখনো তারা টিএমসি। স্পিকার কিন্তু এখনো তাদেরকে রেকগনিশন দেয়নি। They have not yet been recognized by the speaker. তো সুতরাং ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে আছে। এখন মামলাটা যেটা একনাথ সিন্ধের যে মামলাটা চলছে, মহারাষ্ট্রের যে মামলাটা চলছে, যেটা কপিল সিব্বাল করেছে ইয়েতে সুপ্রিম কোর্টে, দি ইন্টারপ্রিটেশন অফ প্যারাগ্রাফ 4, যে দল এবং বিধায়করা দুটো একসাথে মার্চ করবে না, খালি বিধায়ক মার্চ করলেই হবে। বাট প্যারাগ্রাফ 4 ইজ ভেরি ক্লিয়ার, ইট হ্যাজ টু বি দি প্যারেন্ট পার্টি along with 2/3। এনসিপিআই তে গেল কি বিজেপিতে গেল কি অন্য কোনো দলে গেল সেটা কিছু যায় আসে না, কিন্তু এই দুটো হচ্ছে টুইন কন্ডিশন। আমি পুরো আইনের ব্যাখ্যা, আমি কারোর ফেভারে বলছি না, দিস ইজ দি লিগাল স্ট্যাটাস। এর বাইরে কোনো আইনের পজিশন এখন অব্দি নেই।